দেখেন, আমার তো একটা বয়স পর্যন্ত তাও পড়ালেখার সুযোগ হয়েছে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা হবে, এদেরকে তো খাওয়ানোর সময় মোবাইল দেওয়া লাগবে। অর্থাৎ এদের মন মানসিকতাকে মাত্র পৃথিবীর কয়েকজন মানুষ বসে বসে নির্ধারণ করবে এবং এরা এভাবে জম্বি রোবট হয়ে গড়ে উঠবে। এই হচ্ছে একটা দিক গেল, অর্থনৈতিক দিকটা আমি বললাম আপনাদেরকে। এবার আসি একটু সাংস্কৃতিক দিকে। আমি রাজনৈতিক, অর্থনৈতিক বললাম, সাংস্কৃতিক দিক আমি এখনও বলি নাই। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ঠিক আছে, এগুলো তো বুঝলাম, এগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কেন, অন্য কারো বিরুদ্ধে এগুলো যায় না কেন? আমি পৃথিবীতে প্রায় 15-16টি দেশে সফর করেছি। মাঝে মধ্যে বেশিরভাগ সময় মানুষ আমাকে দেখে প্রথমে হয় ইন্ডিয়ান নিলে পাকিস্তানি মনে করে, পরে আমি যখন বলি বাংলাদেশ, তারা ভুল নয়, কারণ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ দেখতে একই রকম। তো সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচয় হচ্ছে বিরিয়ানি, আর ইন্ডিয়ার পরিচয় হচ্ছে শাহরুখ খান। মানে মূল পরিচয়। সারা পৃথিবীর মানুষ ভারত বলতে শাহরুখ খানকে চিনে, আর পাকিস্তান বলতেই চিকেন বিরিয়ানিকে চিনে। সারা পৃথিবীর মানুষের কাছে তাদের সাংস্কৃতিক একটি পরিচয় হয়ে গেছে এটা। এই যে দেখেন, ভারতের কাছে শুধুমাত্র, আমি অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না, কিন্তু বিষয়টা বুঝতে হবে, শুধুমাত্র ভারতের হিন্দুদের কাছে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করার মতো তেমন কিছু নাই আসলে। আপনি যদি ভারতের ইতিহাস অথবা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে লিখেন, বা ভারতের যে ট্যুরিস্টরা যায়, যারা ট্যুর করতে যায়, সফর করতে, এরা কোন জিনিসগুলো দেখে, দেখবেন মুঘল আমলের তৈরি করা বিষয়গুলো দেখে, যেগুলো মুসলমানরা তৈরি করেছে। তো সারা পৃথিবীতে ভারত এরপরে আধুনিক যুগে এসে নিজের প্রভাব কীভাবে বিস্তার করছে সিনেমার মাধ্যমে, এবং সিনেমার মাধ্যমে আসলে এই সমাজের আসল থিওরিগুলা, আসল চিন্তাভাবনাগুলো বেড়ে ওঠে। এবার আপনি সাংস্কৃতিকভাবে দেখেন, সারা পৃথিবীতে বর্তমানে সাংস্কৃতিক বা কালচারাল লিবারালাইজেশন চলছে। কিভাবে? সংস্কৃতির মা কে আসলে? সংস্কৃতির মা হচ্ছে ধর্ম। ধর্ম ছাড়া পৃথিবীর কোনো সংস্কৃতি হয় না, সংস্কৃতি অচল। পৃথিবীতে যত সংস্কৃতি আপনি আমাকে দেখান না কেন, আমি এর পিছনে কোনো না কোনো ধর্মের কোনো না কোনো রূপ, হয় সঠিক রূপ নইলে বিকৃত রূপ আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো আমাদের সংস্কৃতির হর্তাকর্তা যারা, তারা বুঝতে পেরেছেন যে হায়া দেখানোর মধ্যে যত পয়সা, বেহায়ামি দেখানোর মধ্যে তার চেয়ে বেশি পয়সা। এই জন্য বেহায়ামুখে সারা পৃথিবীর সাংস্কৃতিক লিবারালাইজেশন বা সাংস্কৃতিক উদারনৈতিকতার একটা ভাবমূর্তি, প্রতিমূর্তি হিসাবে সারা দুনিয়াতে দেখানো হচ্ছে। এই যে আপনারা LGBTQ নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করি, লেখালেখি করি, এটার পেছনে সময় ব্যয় করি যেন আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষা ব্যবস্থাতে না আসে, এর পেছনে বড় একটি চক্র কার্যকর আছে। আপনি চিন্তা করতে পারেন যে এই ধরনের বিকৃত বিষয়কে সারা পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য পশ্চিমারা কেন মাথাচাড়া দিয়ে উঠেছে। বা এই সব কিছুর পিছনে আছে একটাই কথা, সেটা হচ্ছে সফট পাওয়ার। পাওয়ার দুই ধরনের, একটা হচ্ছে হার্ড পাওয়ার। আমেরিকার হার্ড পাওয়ার কি? তার অস্ত্র, তার টাকা পয়সা। আর আমেরিকার সফট পাওয়ার কি? এই ধরনের সাংস্কৃতিক বেহায়াপনা, যেগুলো দিয়ে একটা সমাজ এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে একটা ক্ষতি পৌঁছানো যায়। আপনি কি মনে করেন ভারত এবং পাকিস্তানের যে ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে, এটা কে করেছে? ভারতীয় এবং পাকিস্তানিরা মিলে করেছে? না, একজন ব্রিটিশ উকিল, আইনজীবী, তার নাম হচ্ছিল রেডক্লিফ, তাই না? ড্যানিয়েল রেডক্লিফ। উনি জীবনে কখনো ভারতেও আসেন নাই, পাকিস্তানেও আসেন নাই। তিনি মানচিত্র নিয়ে নিজের ইচ্ছা মতো কেটে কেটে টুকরো টুকরো করে ভারত পাকিস্তান দুই দেশ আলাদা করে দিয়েছেন। কী জন্য? কারণ এখানে যদি চিরস্থায়ী শান্তি, সৌহার্দ্য, সুন্দরতা এস্টাবলিশ হয়ে যায়, তাহলে পশ্চিমাদের এখানে ফিরে আসার আর কোনো উপায় নাই। আর এখানে যদি একটা পেজ লাগানো থাকে, ওই পেজকে খোলার ছুটোতে তারা বারবার আসতে পারবে। এই জন্য আমরা কাশ্মীরের মতো অবস্থাগুলো দেখি, এই জন্য আমরা ফিলিস্তিন দেখি। গত 3-4 দিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রেজলিউশন পাস করা হয়েছিল। পৃথিবীতে মাত্র 8টা দেশ ছাড়া বাকি সবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে কে? অবশ্যই ইসরায়েল দিয়েছে, আর দিয়েছে আপনার আমেরিকা। আর বাকি যে দেশগুলো দিয়েছে এগুলোর নামও আপনারা জানেন না। ওইগুলো তেমন কোনো দেশও নয়। প্রশান্ত মহাসাগরে কিছু কিছু ছোটো ছোটো দ্বীপ রাষ্ট্র আছে যারা আমেরিকার টাকায় চলে, এদের নামও আপনারা জানেন না। এরা আমেরিকার কথায় কথায় ভোট দেয়। বাকি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে শুধু আমেরিকা বিপক্ষে ভোট দিয়েছে। কী জন্য? কারণ জাতিসংঘে যদি ফিলিস্তিনের এই ইস্যুকে জিয়াইয়ে রাখা না যায়, এটাকে যদি চিরস্থায়ী সমাধান করা হয়ে যায়, তাহলে আমেরিকার খবরদারির আর কোনো জায়গা থাকলো না মিডিল ইস্টে আমেরিকার খবরদারিকে বহাল রাখার জন্য ফিলিস্তিনকে পরাধীন হিসাবে, ইসরায়েলকে এই একটা জানোয়ারের ভূমিকায় রাখা আমেরিকার জন্য খুবই জরুরি, যেন আমেরিকা বারবার এটাকে ফিরে আসতে পারে। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি আসলে
একটি চশমার বিষয়। চশমা নিয়ে আজকে আলোচনা করতে চাই। এই পৃথিবীকে দেখার জন্য আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে। আমরা পৃথিবীর সব কিছুকে এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি। এই দৃষ্টিভঙ্গি আগে থেকেই আমাদের মাথার মধ্যে সেট করা থাকে। সেটিকে দৃষ্টিভঙ্গি বলতে পারেন, ইংরেজিতে বললে আমরা ওয়ার্ল্ড ভিউ বলে থাকি। আমি গ্রাম্য ভাষায় চশমাও বলতে পারি। তো আজকের আমার আলোচনার টপিকটুকু পুরোটা চশমাকে নিয়ে হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকের এত ডিস্ট্রাকশনের যুগে আমরা যখন আমাদের হাতের মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা খুইয়ে দিতে পারি, আপনারা এরকম ড্রাই শুষ্ক একটি অনুষ্ঠানে আমাকে এবং আমাদের আলোচকদেরকে শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানেই আপনারা একটি জয়লাভ করে ফেলেছেন। এখানেই আমরা শয়তানকে কিছুটা পরাজিত অলরেডি করতে পেরেছি। এখানেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি, আসলে করণীয় কি সেটি জানার আগেই আমরা করণীয়র পথে এক ধাপ এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি একটু ইতিহাস নির্ভর আলোচনা করব, নইলে আপনারা বুঝবেন না যে আজকের যুগে ইসলাম বিরোধী অপতৎপরতা বা ষড়যন্ত্র যেগুলোকে আমরা বলছি, সেগুলো কেন এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বা সেগুলো কেন আমাদের বিরুদ্ধে করা হচ্ছে। খুব কম আমরা দেখি যে হিন্দুরা খ্রিস্টানদের বিপক্ষে হিন্দু বিরোধী অপতৎপরতার কোনো আলোচনা করছে বা খ্রিস্টানরা ইহুদিদের বিরুদ্ধে করছে। সবসময় আলোচনাগুলো মুসলমানদের বিরুদ্ধেই আমরা দেখি। কী জন্য? এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আসলেই কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে। 3 নম্বরটা হচ্ছে আমাদের করণীয়। প্রথমত, এই পৃথিবী আজকে আমরা যে পর্যায়ে দেখছি, এই পৃথিবী বহু বিবর্তনের মাধ্যমে এই জায়গা পর্যন্ত এসেছে। সামাজিক বিবর্তনের মাধ্যমে। কিভাবে? এক সময় আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে মানুষ অনেকটা বিচ্ছিন্নভাবে বসবাস করত। যে যার গোত্রের অধীনে বসবাস করে অভ্যস্ত ছিল। কোনো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কিছুই ছিল না। এরপরে আস্তে আস্তে পৃথিবীতে গ্রিসে নগর রাষ্ট্র গড়ে ওঠা শুরু করলো। অর্থাৎ যারা গোত্রভিত্তিক বসবাস করতো তারা চিন্তা করলো যে গোত্রের উপরে উঠে কয়েকটা গোত্র মিলে এবার একটা সমাজ গঠন করব। সেই সমাজের একজন প্রধান বা কয়েকজন প্রধানের একটা পরিষদ, এরকম। এরপরে আস্তে আস্তে এটা বড় হতে হতে সাম্রাজ্য, পৃথিবীতে অনেক বড় বড় সাম্রাজ্য এসেছে, থেকেছে, চলে গেছে। অনেকের নাম আমরা জানি। আর অনেক সাম্রাজ্য একসময় অনেক বড় ছিল, এখন ইতিহাসের অতল গহ্বরে এমনভাবে হারিয়ে গেছে, এদেরকে আমরা নামই জানি না। এরপরে আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকে গেলাম। এই আধুনিকতার দিকে যাওয়া এবং আধুনিক যুগটা নিয়ে একটা কথা বলতে চাই, তাইলে বুঝতে পারবো আমরা যে বিশ্বে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে। আধুনিকতাকে হিসাব করা হয় যে 1600 শতাব্দী থেকে আধুনিকতা শুরু হয়েছে। মানে 1500 শতাব্দী যখন শেষ হয়েছে, 1600 শতাব্দী মানে আজ থেকে 500 বছর আগে, তখন থেকে আধুনিকতার যুগে আমরা প্রবেশ করেছি। আসলে সেটি এক ধরনের ইতিহাস নির্ভর তত্ত্ব, সঠিক। কিন্তু আসল কথা হচ্ছে এই পৃথিবী আধুনিক হয়েছে, এই পৃথিবী পরিবর্তন হয়েছে মূলত গত শতাব্দীতে। গত শতাব্দীতে পৃথিবীতে অনেক বড় বড় 2টা ঘটনা ঘটেছে, 2টা যুদ্ধ। একটিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, একটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। এই বিশ্বযুদ্ধগুলো পৃথিবীকে এবং পৃথিবীর মানুষের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তাই বিশ্বযুদ্ধগুলো বোঝা আমাদের জন্য প্রয়োজন। এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সালে, শেষ হয়েছে 1918 সালে। এর আগে আমেরিকা বা এরকম নামের কোনো সুপার পাওয়ার পৃথিবীতে ছিল না। পৃথিবী মূলত ছিল ইউরোপ কেন্দ্রিক। পৃথিবীর মূলত পাওয়ারের জায়গাটা ছিল ইউরোপ। ইউরোপ থেকে সারা পৃথিবীকে এক ধরনের খবরদারি করা হতো। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে ইউরোপের মাটিতে, শেষ দিকে আমেরিকা এসেছে এই যুদ্ধে। তবুও ততক্ষণ পর্যন্ত আমেরিকার মনোভাব ছিল এরকম যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, ইউরোপে কি হচ্ছে না হচ্ছে, বাকি দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, এটা আমাদের দেখার বিষয় নয়। এরপরে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীতে এত মানুষ মারা যায়, ইতিপূর্বে পৃথিবীতে কোনো এক যুদ্ধে এত মানুষ মারা যায় নাই। প্রায় 1.5 কোটির মতো মানুষ মারা গেছে। পৃথিবীর মানুষ চিন্তা করেছে যে আমরা মাত্র 4 বছরের একটি যুদ্ধে 1.5 কোটি মানুষকে নিহত করে ফেললাম, কী করলাম এটি। তো মানুষের মধ্যে এক ধরনের চেতনা এসেছে যে আমরা আর এরকম যুদ্ধ করব না,
তাই এই রকম যুদ্ধ না করার জন্য আমরা একটি সংস্থা তৈরি করব, যারা এটা নিশ্চিত করবে যে আমরা কোনো যুদ্ধ এরকম করব না। সংস্থার নাম ছিল লিগ অফ নেশনস। সংস্থাটি বেশি কার্যকর হতে পারে নাই, বরং 1930 সাল থেকে বোঝা যাচ্ছিল যে আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে। 1940 সালে শুরু হলো, 1945 পর্যন্ত 5 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রায় 6 কোটি মানুষ এক বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল, 6 কোটি মানুষ। তখন শুরু হলো পৃথিবীর মানুষের আরেকটা তৎপরতা যে এই পৃথিবীতে যেন এরকম যুদ্ধ আর কখনো না হয়। তো আগের যে সংস্থা সেটা তো ব্যর্থ হয়েছে, নতুন সংস্থা তৈরি করব। নতুন সংস্থা কি? জাতিসংঘ তৈরি করা হলো। এই হচ্ছে ইউরোপের ইতিহাস। এখনও আমরা এই ইতিহাসে নাই। আমরা বলতে মুসলমানরা, শুধু বাংলাদেশি মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমান। তো এই যে 2টা বিশ্বযুদ্ধ হলো, এই 2টা বিশ্বযুদ্ধের মধ্যে আমরা কই ছিলাম? তৎকালীন যুগে মুসলমানদের এই পৃথিবীতে একটা প্রতিনিধি ছিল। এখনকার যুগে পৃথিবীতে মুসলিম উম্মার কোনো প্রতিনিধিত্ব নাই। ব্যক্তিগতভাবে কোনো মুসলমান কোনো জায়গায় বড় কিছু হয়ে যেতে পারেন। এই যে উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটি উম্মাহ হিসাবে রেখে গেছেন, এই উম্মাহ হিসাবে দুনিয়ার কোনো জায়গায় আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই। কিন্তু তখন ছিল, এবং যা ছিল তার নাম ছিল উসমানী খিলাফত বা উসমানী সালতানাত আমরা বলি। আপনারা সবাই তো এরতুগরুল বা এরকম সিনেমা দেখে অভ্যস্ত, তো এগুলো তার বলার কিছু নাই, সবাই জানেন কিসের কথা বলছি। তো এই যে তুর্কি সালতানাত বা উসমানী সালতানাত, এরা তৎকালীন যুগে পৃথিবীতে মুসলিম উম্মার ইউনিটি, ইন্টেগ্রিটি, পাওয়ার সব কিছুর একটা প্রতীক ছিল। সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে নিয়ে কথা বলতে হতো, একবার উসমানী সালতানাতের সাথে, উসমানী খিলাফতের সাথে কথা বলতে হতো যে এরা মুসলমানদের প্রতিনিধি। এজন্য ইংরেজ এবং ফ্রেঞ্চ, 2 জাতি, মানে ইংলিশরা এবং ফরাসিরা, তাদের মূল অপতৎপরতা ছিল এটা যে উসমানী খিলাফতকে ভাঙতে হবে। যদি না ভাঙি আমরা, তাহলে বিশ্বে এই ভূমধ্য সাগরের আশেপাশে বিশাল এলাকা জুড়ে এই যে উসমানী সালতানাত এখানে বসে আছে, এরা আমাদের জন্য আবার সমস্যা তৈরি করতে পারে। আবার সমস্যা কোনটা? কারণ 1700 সালে 1632-এ একবার উসমানী খিলাফতের পক্ষ থেকে ইউরোপে আক্রমণ করা হয়েছিল। এবং ইউরোপে আপনারা একটা শহরের নাম চিনেন, ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী। ভিয়েনা পর্যন্ত উসমানীরা চলে গিয়েছিল, সেখানে গিয়ে সিজ করেছিল, সেখানে গিয়ে অবরোধ করেছিল। পরবর্তীতে পারে নাই, তারা টিকতে পিছনে সরে এসেছিল। তখন প্রথমবারের মতো ইউরোপিয়ানরা বুঝতে পেরেছিল যে আন্দালুসিয়া থেকে মুসলমানদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি 1492 সালে, সত্য, কিন্তু মুসলমানরা এখনও দুর্বল হয় নাই। এত বছর পরেও, এত 100 বছর পরেও মুসলমানদের হাতে এই শক্তি আছে যে তারা ইউরোপের মাটিতে এসে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে। তখন থেকে এদের একটা তৎপরতা যে মুসলমানদেরকে দুর্বল করতে হবে, এবং মুসলমানদেরকে দুর্বল করতে হবে মানে উসমানী খেলাফতকে দুর্বল করতে হবে। এজন্য ইউরোপিয়ানরা প্রচুর টাকা পয়সা খরচ করলো, কখনো গোয়েন্দা বৃত্তি, কখনো কূটনীতি, কখনো সামরিক পাওয়ার ইউজ করা, বিভিন্ন বিষয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত উসমানী খেলাফত এমনিতেই দুর্বল হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হলো? একদিকে জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার নামক একটা দেশ ছিল, এখন এটা নাই, ভেঙে 4-5টা দেশ হয়ে গেছে। এই 2টা এক পাশে, একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইটালি আর একদিকে। তো উসমানী খিলাফত হচ্ছে এমন একটা দুর্বল পজিশনে যে বড় শক্তিগুলোর মধ্যে কারো না কারো ছায়ায় যেতে হবে, ছায়া না গিয়ে উপায় নেই। বর্তমানে আমাদের যেরকম অবস্থা, আমরা সবাই চিন্তা করি হয় ভারতের ছায়ার নিচে থাকবো, নইলে চায়নার ছায়ার নিচে থাকবো, নইলে আমেরিকার ছায়ার নিচে থাকবো, না থেকে তো উপায় নেই, আপনি তো দুর্বল, কারো একজনের ছায়ার নিচে থাকতে হবে। তৎকালীন যুগে উসমানী খেলাফত চিন্তা করলো কার ছায়ার নিচে থাকবো। তো প্রথমে ব্রিটিশদের ছায়ার নিচে থাকার কথা ছিল, ব্রিটিশরা বললো যে আমরা তোমাদেরকে কখনো আমাদের সাথে নেব না। তো উসমানী খলিফা জার্মানদের সাথে চলে গেলেন। যুদ্ধে জার্মানি পরাজিত হলো এবং ইংল্যান্ডের হাতে একটা মুখ্যম সুযোগ চলে আসলো যে মুসলমানদের একমাত্র ইউনিটি, মুসলমানদের ঐক্যের একমাত্র শেষ প্রতীক এই উসমানী খিলাফতকে ভাঙ্গা। এই উসমানী খিলাফতকে ভাঙ্গা হলো, এবং বড় দুঃখজনকভাবে এই ভাঙ্গার পেছনে শুধু ব্রিটিশ বা ফ্রেঞ্চ জাতি ভূমিকা পালন করেনি। 50% যদি তারা করে থাকে, 50% মুসলমানরা নিজেদের ভেতরেই করেছিল। আরবদেরকে এরা আসকারা দিয়ে, ওই ব্রিটিশরা মুসলমানদের বিরুদ্ধে, তুর্কিদের বিরুদ্ধে প্ররোচিত করলো, এরাও ওখান থেকে রিভল্ট করলো। এবং উসমানী খিলাফত আপনারা জানেন 1922 সালে উসমানী খিলাফত ভেঙে গেল, অর্থাৎ উসমানী খিলাফতের সমস্ত পাওয়ার
তুর্কি নামক একটা রাষ্ট্রের হাতে চলে আসলো। আর 1924 সালে, আজ থেকে ঠিক 100 বছর আগে, উসমানী খিলাফত নাম কাওয়াজ যেটা ছিল, আমাদের শেষ খলিফা যিনি ছিলেন উসমানী খিলাফতের, পঞ্চম মাহমুদ তার নাম, বা মোহাম্মদ, পঞ্চম মাহমুদ নয়, মোহাম্মদ, উনিও ইস্তাম্বুল ছেড়ে ফ্রান্সে চলে গেলেন এবং সেখানেই তার মৃত্যু হলো। আপনারা মনে করতে পারেন যে এই বিষয়টিকে এত জোর দিয়ে বলা কী আছে? জোর দিয়ে বলা এজন্য জরুরি যে যতদিন পর্যন্ত দুনিয়াতে আমাদের একটা প্রতিনিধিত্ব ছিল, দুনিয়াতে সব কিছু করার সময় আমাদেরকে একবার জিজ্ঞেস করা হতো। যখন থেকে আমাদের প্রতিনিধিত্ব একবারে শেষ হয়ে গেল, এরপর থেকে কিছু করার সময় কেউ আমাদেরকে আর জিজ্ঞেস করে না। বিষয়টি কত গুরুত্বপূর্ণ একবার আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা শরীফে কবরস্থ করা হয়েছে বুধবারে, 2 দিন পরে। কি জন্য? এর একটি জরুরি কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর নবীর উম্মতের উপর জিম্মাদার কে হবেন, খলিফা কে হবেন, সেটি মনোনয়ন করতে একটু বেগ পেতে হয়েছিল, একটু বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান করলেন, এবং পুরো উম্মত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করলো। আপনারা চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রাখার আগে সাহাবীদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আল্লাহর নবীর পরে উম্মতের জিম্মাদার কে হবেন, খলিফা কে হবেন, প্রথমে তাকে নির্ধারণ করা উচিত, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রওজা শরীফে রাখবো। বিষয়টির গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি। একদিন পর্যন্ত এই উম্মত খলিফাবিহীন থাকতে চায় নাই, কারণ এই উম্মত যদি হেল্টার স্কেল্টার বিচ্ছিন্ন থাকে, তাহলে যে কারো পক্ষে এসে এই উম্মতের যে কোনো একটা অংশকে আক্রান্ত করে, গাজার মতো অবস্থা, অথবা উইগুর মুসলমানদের মতো অবস্থা, অথবা বার্মিজ রোহিঙ্গা মুসলমানদের মতো অবস্থা, অথবা কাশ্মীরের মুসলমানদের মতো দুরবস্থা করে ফেলা সম্ভব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, আল্লাহর বান্দা প্রায় 2.25 বছর খলিফা ছিলেন। মুসলিম বিশ্বে, তৎকালীন যুগে মুসলিম বিশ্বে যতগুলো ফিতনা উঠেছিল, আল্লাহ আবু বকরের হাতে সবগুলোকে রফা দফা করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ 2টা সাম্রাজ্য, রোমান এবং পার্সিয়ান, 2টা সাম্রাজ্য বিজয়ের পথে মুসলমানরা পা বাড়িয়েছেন, এবং সেই বিজয় সম্পন্ন হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। কি জন্য বলছি? এই পৃথিবীতে মুসলমানদের ইউনিটি, মুসলমানদের ইন্টেগ্রিটি, মুসলমানদের ঐক্য, মুসলমানদের পাওয়ার, সব কিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা। সব কিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা। আজকে শব্দগুলো শুনতেও আপনাদের নতুন লাগছে, কিন্তু সাহাবীদের কাছে এটা নতুন ছিল না, তাবেঈন আইম্মাদের কাছে নতুন ছিল না। এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে এটি পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করত। এই পৃথিবী থেকে যখন মুসলমানদের শেষ খিলাফা নষ্ট হয়ে গেল, উসমানী খিলাফত ধ্বংস হয়ে গেল, এরপর থেকে আজ 100 বছর ধরে মুসলমানরা অভিভাবকহীন। এই যে আমিও তো একজন বক্তা এবং মাহফিলে বয়ান করি, আপনারা অনেকেই আরও অনেক বক্তাকে চিনেন, অনেক ভালো ভালো বয়ান করেন, এবং আমরা প্রায় সময় মাইকে উঠে ঐক্যের বয়ান করি না? ঐক্য হয় না, কারণ ঐক্যের জন্য কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যে প্ল্যাটফর্মের উপর ঐক্য হয়। এমনি মুখে মুখে বলে তো আর ঐক্য হয় না, তাই না? ঐক্যের জন্য একটা টার্গেট লাগে, যে আমরা ঐক্য কেন করছি, এই টার্গেট অ্যাচিভ করব বলে। আমরা ঐক্য কোন জায়গায় করব, কোন প্ল্যাটফর্মে করব, এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমাদের খিলাফা। এটি নাই, এজন্য আমাদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না, আর আমরা পৃথিবীতে রাজনৈতিকভাবেও পাওয়ার হারিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে নতুন 2টা পাওয়ার উঠে আসলো। এর আগে পৃথিবীতে মূলত পাওয়ার ছিল 2টা, একটা হচ্ছে ইংরেজ জাতি, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ জাতি। এই 2টাকে একটু 2 নম্বর সারিতে নামিয়ে 1 নম্বর সারিতে উঠে আসলো পশ্চিম দিক থেকে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, আর পূর্ব দিক থেকে রাশিয়া। এবং প্রায় 75 বছর পর্যন্ত এদের যে একটা কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ চলেছিল পৃথিবী পুরো 2 ভাগ। এবং সেই সময় রাশিয়াকে ট্যাকল করার জন্য পশ্চিমারা একটি সংগঠন বানিয়েছিল, যে সংগঠনের নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো। 1991 সালে আমেরিকার চতুরতা এবং রাশিয়ার নিজস্ব বুকামির কারণে রাশিয়া ভেঙে 15 টুকরা হয়ে গেল, এবং আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো আর কেউ থাকলো না। এখন আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকলো না, এতে ক্ষতি কি? আমাদের ক্ষতি নেই, আমেরিকার ক্ষতি আছে। কারণ কি? দেখেন, আমেরিকার সবচেয়ে বড় পৃথিবীতে আমেরিকান সাম্রাজ্যের
পৃথিবীতে বর্তমানে আমেরিকা সম্রাট, কিছু করার নাই, স্বীকার করতেই হবে। এই সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি, আমেরিকার ডান হাত হচ্ছে আমেরিকার অস্ত্র। আমেরিকার কোনো কালচার নাই, আমেরিকায় কোনো সুন্দর সমাজ ব্যবস্থা নাই, আমেরিকায় কোনো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা নাই, আমেরিকা কিছুই নাই। আমেরিকা টিকে আছে শুধুমাত্র তাদের টেকনোলজির উপরে, তাদের অর্থ এবং তাদের টেকনোলজির উপরে। আপনি বলবেন আমেরিকার সমাজ ব্যবস্থা নাই, আপনি কীভাবে বলবেন? আপনি যান আমেরিকায়, প্রত্যেক 2 পরিবারের মধ্যে 1 পরিবার ভাঙ্গা, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তানরা মা বাবাকে ফেলে যায়, বুড়ো বুড়ো মানুষ কুকুর নিয়ে জীবনযাপন করে, কারণ সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। তো যেখানে মা বাবার সম্মান নাই, সেটা তো সমাজ হতে পারে না। এবার আমেরিকার এই অস্ত্র ব্যবসায় ধস নামলো। কী জন্য? কারণ আমেরিকা পৃথিবীর মানুষকে একটা ভয় দেখিয়ে এসেছিল। ভয়টা হচ্ছে রাশিয়া তোমাদের উপর হামলা করবে, সোভিয়েত ইউনিয়ন হামলা করবে। তো হামলা থেকে বাঁচার উপায় কি? একটা হচ্ছে আমাদের সাথে লিয়াজু করো, 2 নম্বর আমাদের কাছ থেকে অস্ত্র কিনে রেখে মজুত করলে যেন রাশিয়া হামলা করলে তোমরা টেকল দিতে পারো। এখন যখন রাশিয়াই নাই, আমেরিকার অস্ত্র কে কিনবে? এজন্য আমেরিকার প্রয়োজন ছিল একটা শত্রু তৈরি করা, একটা শত্রু তৈরি করা। তো যখন আমেরিকার প্রয়োজন পড়লে একটা শত্রু তৈরি করা, আমেরিকাকে শত্রু তৈরি করার জন্য লাইমলাইটে বা মঞ্চে আগমন ঘটলো একজন গবেষকের। তার নাম ছিল স্যামুয়েল পি হান্টিংটন। স্যামুয়েল হান্টিংটন 1996 সালে এটা বই লিখলেন। তিনি দেখালেন এই পৃথিবীতে 8টা সভ্যতা আছে, 8টা সিভিলাইজেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, মানে আমেরিকা, ইউরোপ, এরা পশ্চিমা সভ্যতা। বাকিগুলোর নাম আমি সবগুলোর বলার দরকার নাই। আর বাকি 7টার মধ্যে একটা হচ্ছে মুসলিম সভ্যতা। জানি না মুসলিম সভ্যতা দিয়ে তিনি অ্যাকচুয়ালি কী বুঝিয়েছেন, কারণ মুসলিমদের তো কোনো এক সভ্যতা নয়। ভারতীয় মুসলমানদের সাথে আরবের মুসলমানের কত পার্থক্য, কিন্তু তিনি মুসলমানদেরকে এক সভ্যতা হিসাবে দেখালেন। তিনি দেখালেন যে এই 8টা সভ্যতার মধ্যে পশ্চিমা সভ্যতাকে সবার উপরে নেতৃত্ব দিতে হবে, এবং দেওয়ার ক্ষেত্রে তাদের সামনে বাধা শুধু 2টা সভ্যতা। ধরেন 8টা সভ্যতা তারা তালিকা করেছে, একটা পশ্চিমা সভ্যতা বাদ, ওইটাই তো নেতা হবে। বাকি সামনে থাকলো 7টা। এই 7টার মধ্যে 5টা সভ্যতা কোনো ব্যাপার না, এগুলোকে আমেরিকানরা চাইলেই গিলে খেতে পারে। 2টা সভ্যতা দুনিয়াতে এরকম আছে যারা পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে পারে, একটা হচ্ছে চাইনিজ সভ্যতা, একটা হচ্ছে মুসলিম সভ্যতা। তখন থেকে আমেরিকার সামনে একটা কমন গোল হয়ে গেল যে যে কোনোভাবে হোক মুসলমানদেরকে দুনিয়াতে এমনভাবে উপস্থাপন করতে হবে যে সারা দুনিয়া মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে যায়, এবং মুসলমানদের থেকে বাঁচার জন্য আমাদের থেকে অস্ত্র কিনে, মুসলমানরা একে অন্য থেকে বাঁচার জন্য আমাদেরকে আহ্বান করে, আসেন আমাদের দেশে এসে আপনি সামরিক ঘাঁটি তৈরি করেন যেন আমরা একে অন্য থেকে বাঁচতে পারি। এই যে আপনারা যারা মাঝে মধ্যে সিনেমা বা টেলিভিশন এগুলোর খবরাখবর নেন, তারা বুঝতে পারবেন যে 90-এর দশকে আমেরিকান সিনেমায় কখনো মুসলমানদেরকে খারাপ দেখানো হতো না, বা এর আগে কখনো খারাপ দেখানো হতো না, নর্মাল। অন্য রাজ্যে যেরকম মুসলমানরা সেরকম। স্যামুয়েল হান্টিংটনের এই থিওরির পর থেকে 90-এর দশকের শেষ থেকে আজ পর্যন্ত হঠাৎ করে আমেরিকান সিনেমা, ভারতীয় সিনেমা সব জায়গায় মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসের মতো দেখানো শুরু করা হলো যে মুসলমানরা খারাপ, মুসলমানরা এসে দুনিয়া লুট করে নিয়ে যায়, মুসলমানরা নারীদের উপর অত্যাচার করে, এই করে। কি জন্য? সারা পৃথিবীতে মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসে একটা ভাবমূর্তি দেওয়া, কিন্তু মুসলমানরা একে অন্যের ভয়ে ভীত থাকে। এই তো গেল এক্সটার্নাল পলিসি। ইন্টারনালিও আমেরিকা অনেক কাজ করেছে। যেমন মিডল ইস্টে তারা 1934 সালে প্রথমবার বা 38 সালে প্রথমবার মিডল ইস্টে তেল পাওয়া গেছে। উত্তোলন হয়েছে আরও অনেক পরে, কিন্তু তেল পাওয়া গেছে। আমাদের মিডল ইস্ট অর্থাৎ যে 8-10টা দেশ আছে, এদের এই পরিমাণ শিক্ষা দীক্ষা নাই যে এখান থেকে তেল গ্যাস উত্তোলন করবে। আমেরিকা এসে চুক্তি করেছে যে আমরা তোমাদের তেল গ্যাস উত্তোলন করে দেব, বিনিময় শর্ত হচ্ছে যে তেল গ্যাস তোমরা কারো কাছে বিক্রি করতে পারবে না, শুধুমাত্র ডলারের বিনিময় ছাড়া। অর্থাৎ তোমাদের কাছ থেকে কেউ যখন তেল গ্যাস বিক্রি কিনবে, ডলার দিয়ে কিনতে হবে। এটা এই চুক্তির নাম হচ্ছে পেট্রো ডলার চুক্তি। পেট্রোল প্লাস ডলার, পেট্রো ডলার চুক্তি। তো কি হলো সুবিধা আমেরিকার? ধরেন এবার একটা দেশের নাম আপনি ধরেন দক্ষিণ কোরিয়া, জাপান। জাপান সৌদি আরব থেকে কিনবে তেল। জাপানের নিজস্ব মুদ্রা আছে, সৌদি আরবের নিজস্ব মুদ্রা আছে, কিন্তু তারা এই মুদ্রাগুলোর বিনিময়ে তেল কিনতে পারবে না। সৌদি আরব বাধ্য এবং জাপান বাধ্য যে মার্কিন ডলারের বিনিময়ে তারা তেল কিনবে। এবার জাপানের
তেল কেনার আগে প্রথমে মার্কিন ডলার কিনতে হবে, এরপরে তেল কিনতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য সাথে সাথে সারা পৃথিবীতে মানে হুট করেই আমেরিকান যে মুদ্রা আছে, মার্কিন ডলার যাকে আমরা বলি, সেটি পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের মুদ্রা হয়ে গেল। এছাড়া যে মিডল ইস্টের যে বিষয়, মিডল ইস্টে আমেরিকা সবচেয়ে বড় যে তাদের সুযোগটা পেয়ে গেল সেটা হচ্ছে শিয়া সুন্নির মধ্যে যে বিরোধ। মিডল ইস্টে 3টা দেশে শিয়াদের সংখ্যা বেশি, মানে 2টা দেশে মূলত, একটা হচ্ছে ইরান, একটা ইরাক। সিরিয়াতে শিয়াদের সংখ্যা কম, সুন্নিদের সংখ্যা বেশি, কিন্তু সিরিয়াতে রাষ্ট্র ক্ষমতা শিয়াদের হাতে। এই বাশার আল আসাদ বা তার বাবা হাফিজ আল আসাদ এরা হচ্ছে শিয়া। শিয়া বলতে শিয়াদের মধ্যে সবচেয়ে গুলাদ যারা, আলবি দারুজি শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রায় খুদার মতো মানে, এইরকম মুশরিক টাইপের শিয়া, এরা হচ্ছে ওই বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই যে গ্রুপটা। এরা এই মাইক দিয়ে দেন, এত জোরে কথা বলতে পারবে না। আমি ইতিহাস বলছি কারণ ইতিহাস না বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি কী জন্য বলছি বিষয়গুলো, হ্যাঁ? না, এটা তো উচিত না, আগে দিয়ে। আর রুমে এসি লাগানোর দরকার, মাদ্রাসায় এত টাকা এসলে কেন লাগায় না? আচ্ছা, যেটা বলছিলাম, তো এবার আপনি দেখেন আজকের পৃথিবীতে মিডল ইস্টের এমন কোনো দেশ নাই, একমাত্র ইরান ছাড়া মিডল ইস্টে এমন কোনো দেশ নাই যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি নাই। আপনি বলবেন কী জন্য? সৌদি আরবে কেন আমেরিকান সৈন্যরা তাদের ঘাঁটি গেলে বসে আছে? ইরাকে কেন? সিরিয়ায় কেন? কারণ আমেরিকা সবাইকে বুঝিয়েছে যে আমরা যদি চলে যাই, ইরান তোমাদের উপর হামলা করে তোমাদেরকে নষ্ট করে দেবে। এই যে ইরানকে আমেরিকা এখানে মুসলমানদের এগেনস্ট বানিয়েছে, এই যে সারা পৃথিবীতে তাদের এই ধরনের কূটনীতি, এই কূটনীতিগুলোর মাধ্যমে তারা মুসলমানদেরকে পলিটিক্যালি সারা বিশ্বের কাছে এক ধরনের রাক্ষস বানিয়ে রেখেছে যে মুসলমানদেরকে খতম করতেই হবে। এই গেল রাজনৈতিক বিষয়। এবার আসলে অর্থনৈতিক কিছু বিষয় আমরা আলোচনা করি। দেখেন ভাই, আপনি মানেন কিংবা না মানেন, এই পৃথিবীতে 3টা বিষয়ের উপর ইহুদিদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ইহুদির জাতি পৃথিবীতে খুবই কম, টেনে টুনে 2 কোটি হবে না। আমরা মুসলমানরা মাশাআল্লাহ 200 কোটি, সংখ্যায় আমরা অনেক বেশি, 200 কোটি। ইহুদি টেনে টুনে 2 কোটি হবে না, কিন্তু 3টা জায়গায় তারা খুব কাজ করেছে। একটা হচ্ছে ফিন্যান্স সেক্টর বা ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, যেটা বলেন একসাথে বলতে পারেন আপনি, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টর। আরেকটা হচ্ছে মিডিয়া সেক্টর, আরেকটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশন বা প্রযুক্তিগত আবিষ্কার ক্ষেত্র। এই 3টি ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে মেধাও দিয়েছেন, সেই মেধাকে তারা কাজে লাগিয়েছে এবং আমাদের সবার চেয়ে তারা উন্নত। আপনি বলবেন কীভাবে? ধরেন আমরা যে মাঝে মাঝে বয়কটের ডাক দিই, কোকাকোলা বা ধরেন এই জীবন পানি উদাহরণস্বরূপ, আপনি বললেন এটা জায়নিস্টদের প্রোডাক্ট, এটাকে বয়কট করতে হবে। রাষ্ট্রীয় লেভেলে, সামাজিক লেভেলে অথবা আপনার এলাকা লেভেলে আপনি বয়কট করেই ফেললেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না কখনো এটা জায়নিস্ট প্রোডাক্ট কি না। কারণ কি? এইরকম মাল্টিন্যাশনাল প্রোডাক্ট যেগুলো আছে, এটা জীবন কোম্পানি তো ছোটো কোম্পানি, আপনি বড় একটা কোম্পানি ধরেন কোকাকোলা, এটা তো আন্তর্জাতিক কোম্পানি, বিশাল বড় কোম্পানি। কোকাকোলার মালিক ইহুদি নয়, কোকাকোলার হেডকোয়ার্টার ইসরায়েলে নয়, আমেরিকায়। তারা এত বোকা নয় যে এগুলা ইসরায়েলে করবে। বিষয়টা কি? কোকাকোলার যে কোম্পানি, এইরকম কোম্পানিগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ এর একটা অংশ থাকে মালিকদের হাতে, আরেকটা অংশ থাকে শেয়ার মার্কেটে। আপনি যদি শেয়ার কিনেন তাহলে কোম্পানির একটু মালিকানা আপনি কিনতে পারলেন। এইভাবে এই 2টা ভাগে ভাগ করা থাকে পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানিগুলোতে অন্যান্য বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থাকে। এই যে বিনিয়োগকারী যে কোম্পানি, সেই কোম্পানিগুলোতে এর থেকে বড় বড় কোম্পানির বিনিয়োগ থাকে। এরকম 3-4 সিঁড়ি উপরে ওঠার পরে আপনি দুনিয়ার সব জায়গায় 3টা কোম্পানির নাম পাবেন। এটার নাম হচ্ছে দি ব্ল্যাক রক, এটার নাম হচ্ছে স্টেট স্ট্রিট, আর আরেকটার নাম হচ্ছে কি জানি ভুলে গেছি, ইয়াদ পড়তেছে না এখন, মনে হইলে বলবো। এই 3টা কোম্পানি, এই সকল কোম্পানির অন্য কোনো কাজ নাই, এরা শুধুমাত্র ইনভেস্টর কোম্পানি। এরা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল 3টা কোম্পানি, যাদের কাজ হচ্ছে, ধরেন আমেরিকা কি করে, তার দেশের নাগরিকদের পেনশনের টাকাগুলো নিজের কাছে না রেখে ওই কোম্পানিগুলোর কাছে দিয়ে দেয়। তারা ওইগুলো ইনভেস্ট করে যে লাভগুলো হয় সেখান থেকে একটা অংশ রেখে সুদসহ আমেরিকাকে বাকিগুলো ফেরত দেয়। অর্থাৎ এই যে কোম্পানিগুলো, ধরেন ব্ল্যাকরক কোম্পানির কাছে পৃথিবীর এই পরিমাণ সম্পদ আছে যে শুধুমাত্র ব্ল্যাকরক কোম্পানি যদি চায়
প্রায় 1 ঘন্টার মধ্যে সারা পৃথিবীকে অচল করে দিতে পারবে। আমরা জানি না ব্ল্যাক রকের নাম শুনেছেন জীবনে? নাম শুনেন নাই। আপনারা শুনেছেন ফেসবুকের নাম? ফেসবুক হচ্ছে সামনে, যেটাকে দেখা যায়, এর পেছনে আরও 3-4 লেয়ার আছে, এগুলোকে আমরা চিনি না, দেখি না। এই যে লেয়ারিংয়ের মাধ্যমে সারা পৃথিবীর অর্থনৈতিক সাম্রাজ্যটা হচ্ছে কিছু ব্যাংকারদের হাতে, আর এই ব্যাংকাররা হচ্ছে ইহুদি। এভাবে এই যে মিডিয়াগুলো আপনি জানেন, BBC, CNN, দ্য গার্ডিয়ান, ফক্স নিউজ ইত্যাদি ইত্যাদি, ভিন্ন ভিন্ন টিভি চ্যানেল, তাই না, ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেল, ভাই ভিন্ন ভিন্ন না, উপরে গিয়ে দেখবেন এদের সবগুলোর মালিক গড়ে 2-3 জন ম্যাক্সিমাম। কারণ এই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, ওই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, এরকম করতে করতে গিয়ে আসল বড়বাবু যিনি, তিনি কোনো একজন ইহুদি, এবং এই ব্যক্তি কোনোদিন টিভিতে আসে না। টিভিতে আসে তো ধরেন আউল ফল মানুষ যাদেরকে নিয়ে বক্তৃতা দেওয়ানো হয়, এরা তো আর এত পাওয়ারফুল থাকে না, টিভিতে আনে আউল ফল মানুষদেরকে। এই আর্ট, টেকনোলজি, মডার্ন ইনোভেশন একটার পরে একটা, এবং আমাদেরকে এইগুলোতে চেইন দিয়ে বেঁধে রাখার জন্য যে পরিমাণ সময় এবং এনার্জি তারা খরচ করে। দেখেন, আমি আলহামদুলিল্লাহ সারা জীবনই একজন পড়ুয়া মানুষ হয়ে বড় হয়েছি। পড়ুয়া মানুষ হওয়ার পেছনে যে আমার খুব বেশি মেধাবী ছিলাম এটা নয়, আমাদের সময় তেমন কিছু করারও ছিল না। বাইরে গিয়ে খেলতাম, ঘরে এসে পড়তাম, মোবাইল তো ছিল না। মোবাইল যতদিন থেকে ইউজ করা শুরু করেছি, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেগুলা, আমার লেখাপড়ার স্তর ওইখান থেকে এখানে নেমে এসেছে। এখন শুধুমাত্র আমি সেগুলা পড়ালেখা করি যেগুলো না করলেই নয়, ফরজ একেবারে। আমার থিসিসের জন্য যেগুলো পড়া লাগে দ্যাটস ইট। মাঝে মধ্যে ওয়াজে যাওয়ার জন্য নোট করি তখন পড়া লাগে, দ্যাটস ইট। আর কিছুই পড়া লাগে না, আর পড়ি না, অভ্যাস চলে গেছে। এবার চিন্তা করেন, আমাদের ভবিষ্যৎ যারা আসবে, আমাদের বাচ্চা কাচ্চারা, এরা তো জন্মের পর থেকে মোবাইল পেয়ে যাবে, তো এদের আর পড়ার অভ্যাসই গড়ে উঠবে না। এবার কিছু কিছু মানে পৃথিবীর একটা বিশাল অংশ শুধুমাত্র সেই সকল জ্ঞান নিয়ে গড়ে উঠছে যে জ্ঞানগুলো কেউ আমাদেরকে দিতে যাচ্ছে। আপনি আমাকে বলুন, এই পৃথিবীতে এই যে মিডিয়া সিস্টেম, এক সময় বাংলাদেশে ধরেন শুধু ছিল বিটিভি, তাই না, বিটিভি ছিল। তো বিটিভিতে আপনারা কি দেখতেন? বিটিভির কয়েকজন প্রডিউসার ছিলেন, এরা যা দেখাইতে চাইতো আপনারা ওইটা দেখতেন, আর তো কিছু করার নয় আপনার। এরপরে আসলো অন্যান্য ওই যে প্রাইভেট মিডিয়া চ্যানেল, অর্থাৎ প্রডিউসারের সংখ্যা আগে ছিল 6 জন, এখন হয়ে গেল 60 জন। এরপরে আসলো সোশ্যাল মিডিয়া। আপনি মনে করতেছেন না আমি সোশ্যাল মিডিয়াকে আমার নিজের কন্ট্রোলে রাখি, নো, আপনি নিজের কন্ট্রোলে রাখেন না। আপনি বলবেন কেন ভাই, আমি ইউটিউবে যে ভিডিও সার্চ দিই সেটা আমার দেখা হয়, সেটা আমার কাছে আসে। জিনিসটা এত সহজ নয়। আপনারা হয়তো অ্যালগরিদমের নাম কখনো শুনেন নাই। অ্যালগরিদমের আবিষ্কারক হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী, আপনারা নাম জানেন সবাই, আল খাওয়ারিজমি। আমি আল খাওয়ারিজমির কবর পর্যন্ত, বালি পর্যন্ত গিয়েছি উজবেকিস্তানে। তো এই যে অ্যালগরিদম হচ্ছে আপনার পছন্দ, আপনার চাহিদা, আপনার লাইক, আপনার ডিসলাইক, আপনার শেয়ার, আপনি কোন ভিডিও, কোন ধরনের ভিডিও কতক্ষণ দেখছেন, এই সবগুলোকে কৃত্রিমভাবে মেজার করে আপনাকে সেই ধরনের ভিডিও সাজেস্ট করে। আমি ছেড়ে দিলাম আপনাকে, আপনি গিয়ে আজকে একটা কাজ করবেন, 2-4টা রান্নার ভিডিও দেখবেন, পরের দিন থেকে আপনার ওই যে ইউটিউবে অটোমেটিক রান্নার ভিডিও পপ আপ করতে থাকবে। মাঝে মধ্যে এরকম আমি টেস্ট করি, মাঝে মধ্যে কখনো এরকম হয়, গুগলে আমি সার্চ দিই দামি একটা জ্যাকেট, পরের দিন থেকে একটার পর একটা দামি আসতে শুরু করে। একসময় মনে হয় আল্লাহ এগুলো তো কেনার উপায় নাই, তখন থেকে কম দামি কিছু একটা দেয়, এরপর থেকে খালি কম দামি আসতে শুরু করে। কারণ কি, দেখেন রিড আস, এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু নাই, এগুলো অ্যালগরিদমের খেলা। এখন দেখেন, আমার তো একটা বয়স পর্যন্ত তাও পড়ালেখার সুযোগ হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা যারা হবে এদেরকে তো খাওয়ানোর সময় মোবাইল দেওয়া লাগবে। অর্থাৎ এদের মন মানসিকতাকে মাত্র পৃথিবীর কয়েকজন মানুষ বসে বসে নির্ধারণ করবে, এবং এরা এভাবে জম্বি রোবট হয়ে গড়ে উঠবে। এই হচ্ছে একটা দিক গেল, অর্থনৈতিক দিকটা আমি বললাম আপনাদেরকে। এবার আসি একটা সাংস্কৃতিক দিকে। আমি রাজনৈতিক, অর্থনৈতিক বললাম, সাংস্কৃতিক দিক আমি এখনও বলি নাই। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ঠিক আছে এগুলো তো বুঝলাম, এগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কেন, অন্য কারো বিরুদ্ধে এগুলো যায় না কেন? এটার একটা উত্তর আমি দিচ্ছি আপনাকে, এটা আমার জরুরি একটা উত্তর হবে, এটা একটু পরে। প্রথমে সাংস্কৃতিক দিক, কারণ তারা স্পেশালি সাংস্কৃতিক দিকটা তুলবেন, তারা আমাকে বলে দিয়েছে। সাংস্কৃতিক দিক হচ্ছে সংস্কৃতি নামে বা সংস্কৃতি মনা নামে আসলে দুনিয়াতে কিছু নাই, সবই হচ্ছে টাকা পয়সার খেলা। এখানে এগুলোকে আমাদের কাছে একটু মিষ্টি মিষ্টি ভাব দিয়ে দেখানো হয়। আসলে কীভাবে? ধরেন এই পৃথিবীর সংস্কৃতি,
এই বা কালচার যাই বলেন না কেন, সব কিছুকে রিপ্রেজেন্ট করে মূলত গান, সিনেমা, কবিতা, এগুলোকে আমরা সংস্কৃতি মনে করি। এই সব কিছুর পেছনে কত বড় একটা চক্র কার্যকর আছে আমি জানিও না। আপনি একটু সিনেমা জগতের কথা, আমি ভালো উদাহরণ দিচ্ছি। আপনি জানেন না যে হঠাৎ করে সারা পৃথিবীতে টার্কির সিরিয়াল এরতুগরুল হয়ে গেল, জনপ্রিয় হয়ে গেল। এরতুগরুল কেন জনপ্রিয় হলো? আপনি যদি এরতুগরুল বা ওই সময়কার ইতিহাস পড়েন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, সারা পৃথিবীর যত কিতাব খাতা আছে সবগুলো খুঁজে এরতুগরুল বা ওই সময়ের ইতিহাস আপনি 1.5-2 পৃষ্ঠার বেশি পাবেন না। আপনি বললেন এত লম্বা সিরিয়াল কীভাবে বানাইলো? কারণ হচ্ছে তুর্কি চাচ্ছে তাদের সভ্যতা, সংস্কৃতি, তাদের ভাষা, এগুলোকে দুনিয়াতে একটা প্রভাবশালী ভাষা সংস্কৃতিতে রূপান্তরিত করতে। তাই তারা যা কিছু আছে অথেন্টিক, তার সাথে একটু মিক্স মশলা মিশিয়ে একটা সিরিয়াল তৈরি করেছে। আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র টিভি সিরিয়াল না, তুর্কি সফটলি নিজেকে সারা দুনিয়াতে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে এটার মাধ্যমে। এটা আমরা বুঝতে পারছি না। একইভাবে আমি পৃথিবীতে প্রায় 15-16টি দেশে সফর করেছি। মাঝে মধ্যে বেশিরভাগ সময় মানুষ আমাকে দেখে প্রথমে হয় ইন্ডিয়ান নিলে পাকিস্তানি মনে করে, পরে আমি যখন বলি বাংলাদেশ, তারা ভুল নয়, কারণ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ দেখতে একই রকম। তো সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচয় হচ্ছে বিরিয়ানি, আর ইন্ডিয়ার পরিচয় হচ্ছে শাহরুখ খান। মানে মূল পরিচয়, সারা পৃথিবীর মানুষ ভারত বলতে শাহরুখ খানকে চেনে, আর পাকিস্তান বলতেই চিকেন বিরিয়ানিকে চেনে। সারা পৃথিবীর মানুষের কাছে তাদের সাংস্কৃতিক একটি পরিচয় হয়ে গেছে এটা। এই যে দেখেন, ভারতের কাছে শুধুমাত্র, আমি অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না, কিন্তু বিষয়টা বুঝতে হবে, শুধুমাত্র ভারতের হিন্দুদের কাছে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করার মতো তেমন কিছু নাই আসলে। আপনি যদি ভারতের ইতিহাস অথবা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে লিখেন, বা ভারতের যে ট্যুরিস্ট যায়, যারা ট্যুর করতে যায়, সফর করতে, এরা কোন জিনিসগুলো দেখে, দেখবেন মুঘল আমলের তৈরি করা বিষয়গুলো দেখে, যেগুলো মুসলমানরা তৈরি করেছে। তো সারা পৃথিবীতে ভারত এরপরে আধুনিক যুগে এসে নিজের প্রভাব কীভাবে বিস্তার করছে সিনেমার মাধ্যমে, এবং সিনেমার মাধ্যমে আসলে এই সমাজের আসল থিওরিগুলা, আসল চিন্তাভাবনাগুলো বেড়ে ওঠে। এবার আপনি সাংস্কৃতিকভাবে দেখেন, সারা পৃথিবীতে বর্তমানে সাংস্কৃতিক বা কালচারাল লিবারালাইজেশন চলছে। কিভাবে? সংস্কৃতির মা কে আসলে? সংস্কৃতির মা হচ্ছে ধর্ম। ধর্ম ছাড়া পৃথিবীর কোনো সংস্কৃতি হয় না, সংস্কৃতি অচল। পৃথিবীতে যত সংস্কৃতি আপনি আমাকে দেখান না কেন, আমি এর পিছনে কোনো না কোনো ধর্মের কোনো না কোনো রূপ, হয় সঠিক রূপ নইলে বিকৃত রূপ আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো আমাদের সংস্কৃতির হর্তাকর্তা যারা, তারা বুঝতে পেরেছেন যে হায়া দেখানোর মধ্যে যত পয়সা, বেহায়ামি দেখানোর মধ্যে তার চেয়ে বেশি পয়সা। এই জন্য বেহায়ামুখে সারা পৃথিবীর সাংস্কৃতিক লিবারালাইজেশন বা সাংস্কৃতিক উদারনৈতিকতার একটা ভাবমূর্তি, প্রতিমূর্তি হিসাবে সারা দুনিয়াতে দেখানো হচ্ছে। এই যে আপনারা LGBTQ নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করি, লেখালেখি করি, এটার পেছনে সময় ব্যয় করি যেন আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষা ব্যবস্থাতে না আসে, এর পেছনে বড় একটি চক্র কার্যকর আছে। আপনি চিন্তা করতে পারেন যে এই ধরনের বিকৃত বিষয়কে সারা পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য পশ্চিমারা কেন মাথা ছাড়া দিয়ে উঠেছে। বা এই সব কিছুর পিছনে আছে একটাই কথা, সেটা হচ্ছে সফট পাওয়ার। পাওয়ার দুই ধরনের, একটা হচ্ছে হার্ড পাওয়ার। আমেরিকার হার্ড পাওয়ার কি? তার অস্ত্র, তার টাকা পয়সা। আর আমেরিকার সফট পাওয়ার কি? এই ধরনের সাংস্কৃতিক বেহায়াপনা, যেগুলো দিয়ে একটা সমাজ এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে একটা ক্ষতি পৌঁছানো যায়। আপনি কি মনে করেন ভারত এবং পাকিস্তানের যে ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে, এটা কে করেছে? ভারতীয় এবং পাকিস্তানিরা মিলে করেছে? না, একজন ব্রিটিশ উকিল, আইনজীবী, তার নাম হচ্ছিল রেডক্লিফ, তাই না? ড্যানিয়েল রেডক্লিফ। উনি জীবনে কখনো ভারতেও আসেন নাই, পাকিস্তানেও আসেন নাই। তিনি মানচিত্র নিয়ে নিজের ইচ্ছা মতো কেটে কেটে টুকরো টুকরো করে ভারত পাকিস্তান দুই দেশ আলাদা করে দিয়েছেন। কী জন্য? কারণ এখানে যদি চিরস্থায়ী শান্তি, সৌহার্দ্য, সুন্দরতা এস্টাবলিশ হয়ে যায়, তাহলে পশ্চিমাদের এখানে ফিরে আসার আর কোনো উপায় নাই। আর এখানে যদি একটা পেজ লাগানো থাকে, ওই পেজকে খোলার ছুতোতে তারা বারবার আসতে পারবে। এই জন্য আমরা কাশ্মীরের মতো অবস্থাগুলো দেখি, এই জন্য আমরা ফিলিস্তিন দেখি। গত 3-4 দিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রেজলিউশন পাস করা হয়েছিল। পৃথিবীতে মাত্র 8টা দেশ ছাড়া বাকি সবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে কে? অবশ্যই ইসরায়েল দিয়েছে।
আর দিয়েছে আপনার আমেরিকা। আর বাকি যে দেশগুলো দিয়েছে এগুলোর নামও আপনারা জানেন না, ওইগুলো তেমন কোনো দেশও নয়। প্রশান্ত মহাসাগরে কিছু কিছু ছোটো ছোটো দ্বীপ রাষ্ট্র আছে যারা আমেরিকার টাকায় চলে, এটার নামও আপনারা জানেন না। এরা আমেরিকার কথায় কথায় ভোট দেয়, বাকি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে শুধু আমেরিকা বিপক্ষে ভোট দিয়েছে। কী জন্য? কারণ জাতিসংঘে যদি ফিলিস্তিনের এই ইস্যুকে জিয়াইয়ে রাখা না যায়, এটাকে যদি চিরস্থায়ী সমাধান করা হয়ে যায়, তাহলে আমেরিকার খবরদারির কোনো জায়গা থাকলো না মিডিল ইস্টে আমেরিকার খবরদারিকে বহাল রাখার জন্য ফিলিস্তিনকে পরাধীন হিসাবে ইসরায়েলকে এই একটা জানোয়ারের ভূমিকায় রাখা আমেরিকার জন্য খুবই জরুরি, যেন আমেরিকা বারবার এটাকে ফিরে আসতে পারে। সাংস্কৃতিকভাবে আরও অনেক কিছু আপনারা দেখতে পারেন, যেমন ধরেন বাংলাদেশের নাটক সিনেমা। আপনি মনে করতে পারেন বাংলাদেশের নাটক সিনেমা এগুলো বাংলাদেশের প্রডিউসাররা বানায়, আসলে হুদাই কথা। এই সব কিছুর পেছনে একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। একটা মানুষ নাটক সিনেমা বানাইতে যাবে, আপনি একটা বই লিখলেন, চিন্তা করলেন এই বই থেকে আমি একটা সিনেমা বানাবো, আপনার কি এত কয়েকশো কোটি টাকা আছে যে আপনি ইনভেস্ট করতে পারবেন? নাই। আপনি যাবেন কার কাছে? ব্যাংকের কাছে, ভাই সিনেমা বানাবো, টাকা দেন। কত? 200 কোটি। ব্যাংক তো আর টাকা বানায় না, ব্যাংক অন্য কারো কাছ থেকে নিয়ে এসে আপনাকে দেবে। ব্যাংক আনবে অন্য কোনো ব্যাংকের কাছ থেকে, ওই ব্যাংক অন্য কোনো ব্যাংকের কাছ থেকে, উপরে যেতে যেতে দেখবেন ওই ব্ল্যাকরক বা স্টেট স্ট্রিটের মতো কোনো প্রতিষ্ঠান উপরে বসে আছে। তো যারা এই বিষয়গুলোকে রান করে, তারা তো আপনার লাভের জন্য করছে না, তাদের নিজের লাভের জন্য করছে। এই হচ্ছে